আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এইবার একদম বিরোধী দল সুলভ কথা বলছেন। পারফেক্ট, সুপার স্মার্ট, জামাত সুলভ কথা, শিবির সুলভ কথা, কোনো নরম কথা নয়। আমরা এটাই চেয়েছিলাম। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছেন আমিরে জামাত। দর্শক, তিনি বিরোধী দলীয় নেতা, তিনি সরকারকে রাখবেন টাইটের উপর, দৌড়ের উপর। তিনি যদি লুতুপুতু মার্কা রাজনীতি করেন, এটা হাস্যকর, এটা বেমানান। কিছুদিন আগে একটা লুতুপুতু মার্কা রাজনীতি করেছেন, আমরা সমালোচনা করেছিলাম। আমাদের উপর চাপিয়ে দেওয়া শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব না হতে পারে। এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোতে আমরা কমিটেড, সেই কমিটমেন্ট আমরা ওখান থেকে এতটুকু নড়বো না। কিন্তু পার্লামেন্টে আলোচনা করে যে আগেই থেকে রাস্তার হুমকি দিতে থাকে, যে কারণে আমরা পার্লামেন্ট তৈরি করলাম, সেটাকে কাজ করা সঠিক বলে আমি মনে করি না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, তিনি যদি গণভোটকে অবৈধ প্রমাণ করতে পারেন, আমিও প্রমাণ করব তিনি একজন অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেট ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী সহ অবৈধ। আপনার কাছে জুলাই সনদ এগুলো আবেগ হতে পারে, কিন্তু যে মানুষটা তার সন্তান হারিয়েছে, যে বাবা তার পুত্র হারিয়েছে, যে মা তার কন্যা হারিয়েছে, যে পিতা মাতা তাদের সন্তানদের হারিয়েছে, তাদের কাছে এটা আবেগ না। যে মানুষগুলো তাদের অঙ্গ হারিয়েছে, তাদের কাছে এটা আবেগ না। আবেগের বশবর্তী হয়ে কেউ রাজপথে জীবন দিতে আসেনি, আবেগের বশবর্তী হয়ে কেউ রাজপথে তার অঙ্গহানি করতে আসেনি। কারণ আবেগের বশবর্তী হয়ে সে জানতো যে সে ওখানে গেলে তার অঙ্গহানি হতে পারে, সে ওখানে গেলে তার বুকে গুলি লাগতে পারে। সে জানতো সে জুলাইতে আন্দোলনে সক্রিয় হলে তার মাথায় গুলি লাগতে পারে। সে জানতো এটা তার আবেগ না, এটা তার বিবেকের তাড়না ছিল। কোটা আন্দোলনের সময় শেখ হাসিনা আমাদেরকে হাইকোর্ট দেখাইছিল, তার বিনিময়ে আমরা শেখ হাসিনাকে দিল্লি রাস্তা দেখিয়ে দিয়েছি। এখন গণভোট নিয়েও বিএনপি আমাদেরকে হাইকোর্ট দেখাই দিয়েছে, গণভোট অবৈধ, বাতিল করতে হবে, এই নিয়ে আদালতে রিট করছে। তার বিনিময়ে আমরাও বিএনপিকে লন্ডনের রাস্তা দেখিয়ে দিব সময়ের ব্যবধানে। গাড়ি সব বন্ধ, ভারতী ভাড়া চাওয়ার জন্য সবাই আন্দোলন করতেছে। এই যে দর্শক, ঠিক আছে, গাড়ি সব বন্ধ, চৌরাস্তা ব্রিজের মাথায় ভারতী কোনো ভাড়া দেওয়া হবে না। সাহেব, এই আপনার জন্য চিঠি আসছে। কি চিঠি বলতে পারেন? আমার গাড়ি ভাড়ার টিকিট, দুইটা টিকিট 3400 টাকা, এবং আরো একটা প্রমাণ আছে, আমার মোবাইলে মেসেজ আসছে, দুইটা টিকিট 3400 টাকা নেছে। আর আপনি মিডিয়ার সামনে বলেন যে গাড়ি ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে না, আরো কম নেওয়া হচ্ছে, আর যেটা নেওয়া হচ্ছে সমঝোতার মাধ্যমে। সমঝোতা কারে কয় না ভাই আমরা বুঝি, ঠিক আছে? আপনারা পারলে এরকম উল্টো কথা বাদ দেন, আর না হলে মন্ত্রিত্ব ছাড়িয়ে দেন। বাংলাদেশে 20 বছরের ইতিহাসে এবারকে সর্বোচ্চ মানে ভাড়া বেশি নিচ্ছে পরিবহন মালিক সমিতিরা, পরিবহনের চান্দাবাজরা, সন্ত্রাসের মাফিয়ারা। আর এক চান্দাবাজ রবিউল আইসা, ওই মনে হয় সড়ক মন্ত্রী, মনে হয় হ্যাঁ সড়ক মন্ত্রী, নৌমন্ত্রী, কি কি চাই রাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে রাখছে, এই আইসা কয় বলে 20 টাকা করে 30 টাকা করে ভাড়া মানে বাড়তি নিতেছে। তার মানে আমি যতটুকু বুঝলাম, উনি হচ্ছে মূলত সাইদাবাদ বিভিন্ন টার্মিনাল যায় বলে আইসে যে ভাই আমার বাগটা ঠিক মতো ভাড়াই দিস। তা না হলে উনি ঘুরে আসার পর থেকেই সব ভাড়া ডাবল। এবং কি যাত্রী কল্যাণ সমিতিরা তারা লিখিত ভাবে সংবাদ সম্মেলন করে বলছে যে 20 বছরের ইতিহাসে এবারকার সর্বোচ্চ ভাড়া বেশি নিচ্ছে। 270 টাকার টিকিট 700 করে কিনছি আমরা, দুইটা টিকিট 4টা টিকিট দিচ্ছি 2800 টাকা দেয়। টিকিট তো আমরা ঢুকতেই পারি না, যে টাইম দিছে 10 দিন আগে, যে টাইমটা ফিক্সড করে 2টা থেকে আমরা টিকিট করার কথা, কিন্তু আমরা ঢুকতে পারি না, ওরা নিয়ে নেয়। কাদের পাগল বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, নতুন পাগল আমদানি হয়েছে, সালাউদ্দিন পাগল, তার পাগলামি চলতেছে অবিরাম। 15 বছরে এগুলি তাদের দলীয় লোক সব জায়গায় নিয়োগ দিতে না পারলেও বিএনপি গত 15 দিনে ঠিকই পারছে। আর তারা কি যুক্তি দিতে আছে যে জামাত এনসিপি জোট যদি আসতো তাহলে কি বিএনপি রে দিত। তো তাদের যুক্তি দেখে মনে হইতেছে যে জোর আপনাদের ক্ষমতা আছে, জোর করে খালা শাশুড়ি বিয়ে করবেন, আর এবং কি সেটারে জায়েজ করার জন্য এসব যুক্তি দিতে আছেন। আওয়ামী লীগ হচ্ছে একটি বিষ, যে বিষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কবরে পাঠিয়েছে, যেই বিষ জামাতের শীর্ষ নেতৃত্বকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। সুতরাং তারেক রহমান যদি আবার আওয়ামী লীগকে ডেমোক্রেটিক কোন রাজনীতির কথা বলে বাংলাদেশে নরমালাইজ করতে চায়, তাহলে আওয়ামী লীগ কিন্তু সবার আগে তারেক। কি সেটা? লোক দেখানো একটা ভংসাং একটা খাল খনন কর্মসূচি পালন করেছে, তারেক রহমান উদ্বোধন করেছে, ওইটাকে অভিনন্দন জানিয়েছে আমিরে জামাত। এটা হাস্যকর। খাল খনন এটা দিল্লি দূর, আগে খনন করুক, যাতে সুফল পাক। খাল খনন করলে যে সুফল পাবে তা না, এটা একটা লুটপাটের প্রজেক্ট হতে পারে। আর ধরন দেখলেই তো বোঝা যায় যে লোক দেখানো। আরে ভাই, এই যুগে খাল খনন করবে ভেকু মেশিন দিয়ে, আর সে এসেছে কোদাল নিয়ে
টাকার মধ্যে নামতে কোদাল দিয়ে খাল খনন করে এই যুগ আছে 1980 সালে করে এসেছেন, এটাকে অভিনন্দন জানানোর কি আছে? এটা নতুন মার্কা আছে, এটা করা যাবে না। এবং আমি দেখেছি এই যে সড়কের ভয়াবহ অবস্থাপনা 20 বছরের মধ্যে বেশি ভার, এটা নিয়ে বিরোধী দলের উচিত তোলপাড় সৃষ্টি করা। এবং এই যে এক মন্ত্রী, সড়ক পরিবহন সেতু মন্ত্রী রবিউল আলম যা শুরু করেছেন, যে বাটপারি শুরু করেছেন, জনগণের সাথে যে মশকরা শুরু করেছেন, এর বিরুদ্ধে তো জামাতের মিছিল করা দরকার। এর পদত্যাগ চাওয়া উচিত, একে ধরে দেওয়া উচিত চোখের সামনে। কিভাবে একদম পল্টি মেরে মিথ্যা কথা বলতে পারে? পুরো জাতি দেখছে ডাবল 3 গুণ ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রী কল্যাণ সমিতির রিপোর্টে উঠে এসেছে, এখন যাত্রী কল্যাণ সমিতির বিরুদ্ধে লেগেছে এই মন্ত্রী। মানে পত্রিকার বিরুদ্ধে লাগবে, পত্রিকার মুখ চেপে ধরতে চায়, সবার মুখ চেপে ধরতে চায়, খারার উপর মিথ্যা কথা বলছে, অথচ বিরোধী দল কিছু বলছে না। জামাত এই ঈদে অব্যবস্থাপনা নিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল একটা বিবৃতি দিয়েছেন, এই বিবৃতিতে বিএনপি সরকারকে মোটেও দায়ী করা হয়নি এবং বলছে যে জনগণ নিরাপদ ঈদ যাত্রার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু এটা যে বিএনপি সরকারের ব্যর্থতা তা উল্লেখ করেনি। বিএনপির নামগন্ধ নেই, চাঁদাবাজি যে বিএনপি করছে নামগন্ধ নেই, বিবৃতি একটা দিয়েছে। মানে বিএনপি কে বাঁচিয়ে দিচ্ছে জামাত। অবশ্যই রহস্য আছে, কিছুদিন পর একসাথে জাতীয় সরকারের প্রয়োজন হতে পারে, কারণ এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বাংলাদেশ, বিদ্যুৎ সংকট, শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। সিএনএন একটা প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশকে সতর্ক করেছে, যার ফলে ইউনুসকে রাষ্ট্রপতি করে জামাত এনসিপির সাথে নিয়ে জাতীয় সরকার গঠন ছাড়া কোনো উপায় নাই। এই জন্য হয়তো বা ছাড় দিচ্ছে, কিন্তু তার আগ পর্যন্ত তো আপনাকে বিরোধী দল সুলভ রোল প্লে করতে হবে। এক্ষেত্রে জামাত কিছুই করতে পারে, কিন্তু আমিরে জামাত এবার ঠিক আছে। আমি একটা ধন্যবাদ জানাতে চাই, কঠিন শব্দ প্রয়োগ করেছেন। ঈদ যাত্রা ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা, এবার ইতিহাসের জঘন্যতম। এর মানে ওই যে যাত্রী কল্যাণ সমিতির যে রিপোর্ট, 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি ভাড়া নেওয়া হয়েছে এবার বিএনপির তুলনায়, শুধু বিএনপির সাথে। আওয়ামী লীগ আমল, ইউনুসের আমল বিএনপির চাইতে ভালো ছিল। এটা আমিরে জামাতের এই বক্তব্য, ইতিহাসের জঘন্যতম ঈদ ব্যবস্থাপনা। এটা কেন এতদিন বলেনি, এবার বলেছে, আমরা বলেছি। আমরা জামাতের প্রতিবেদনের, জামাতের যে স্টেটমেন্ট তার সমালোচনা করেছি, কিন্তু আমিরে জামাত এবার ঠিক আছে। এই শব্দই তো আমরা চাই, এটাই তো জনগণ চাই। ইতিহাসের জঘন্যতম ঈদ ব্যবস্থাপনা এবার। এই জঘন্যতম ঈদ ব্যবস্থাপনা কারা করেছে? বিএনপি সরকার করেছে। কোন সরকার? তারেক রহমানের সরকার। কোন মন্ত্রী? রবিউল আলম, একদম স্বেচ্ছা এক মন্ত্রী। ওবায়দুল কাদেরের চাইতে জঘন্য আরেক কাউয়ার উপস্থিতি রাজনীতিতে। জনগণ বিরক্ত এবং জনগণ মুখের উপর জবাব দিচ্ছে। জিজ্ঞেস করছে বাসের ভিতর ঢুকে, কোনো সমস্যা আছে? জনগণ বলছে যে হ্যাঁ, আপনিই তো সমস্যা। বুঝতে পারছেন? জামাত এখানে নীরব কেন? এবার দেখেন আমিরে জামাত মুখ খুলেছে। ঈদ যাত্রায় এবার বড় ধরনের অব্যবস্থাপনা হয়েছে বলে দাবি করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। যাক, আমাদের জল্পনা কল্পনা অবসান ঘটেছে, আমিরে জামাত মুখ খুলেছেন। ইতিহাসের অন্যতম কঠোর শব্দ প্রয়োগ করেছেন। জামাতের আমির কঠোর শব্দ প্রয়োগ করেন না সহজে। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন, তাহলে কি বাংলাদেশ আবার ফেসিবাদের কবলে পড়তে যাচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু জোরালো সমালোচনা। তো এই ধরনের শব্দ চয়ন করবেন কি করবেন না আমিরে জামাত, জল্পনা কল্পনা অবসান ঘটেছে। হ্যাঁ, পারফেক্ট শব্দ চয়ন করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা বলেন জামাতের আমির শফিকুর রহমান, লিখেছেন, ঈদে নারীর টানে ঘরে ফেরা লোকজনের উপর চরম জুলুম করা হচ্ছে। এই যে ইতিহাসের জঘন্যতম ব্যবস্থাপনা, ফেসিবাদের পদধ্বনি, চরম জুলুম। আমরা অবাক যে আমিরে জামাতের টনক নড়েছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য এক বুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করেন। তিনি লেখেন, ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করলো। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। জামাতের বিবৃতি দিত এর দায় সরকারকে নিতে হবে, এটা বলে নাই, তা আমিরে জামাত বলেছেন। এবার লাইনে এসেছেন। তো আমিরে জামাত তিনি যে পারেন তিনি দেখিয়ে দিলেন অবসান ঘটে। কারণ সরকার গঠনের পরপর এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, অবস্থার মূল ভিত্তি এটাই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, হ্যাঁ, আমিরে জামাত একেবারে 100-তে 100 সুপার, আমি 100-তে 100 দিলাম। কিন্তু তারপরে একটু সমালোচনা করি, আমার শব্দ চয়নগুলো একদম মন মতো হয়েছে। আমরা যেটা সমালোচনা করি, জামাতকে যেটা সংশোধনী দিই, সেটা এখানে পূরণ করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই ধরনের শব্দ চয়ন বাদ দিতে হবে। এটা আওয়ামী লীগ আমল না যে নাম ধরে সমালোচনা করলে গুম করা ভয় থাকবে। আপনাকে বলতে হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম, স্পষ্ট নাম ধরে বলতে হবে। এইসব জমির প্রোনাউন ব্যবহার করা বাদ দেন। একটি দল, একটি মন্ত্রী, একজন মন্ত্রী, না, এগুলো বলা যাবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম তিনি দায়ী। তিনি এই যে ভয়াবহ অব্যবস্থাপনার ফলে যে লুটপাট এবং যে পরিমাণ অতিরিক্ত ভাড়া আদায়, প্রায় 150 কোটি টাকার মতো, এগুলোর অর্ধেকের বেশি ভাগ মনে হয় এই মন্ত্রী পাবেন। এই জন্য তিনি
এই অব্যবস্থাপনাকে ডিফেন্ড করতে দিনব্যাপী মাঠ চষে বেড়াচ্ছেন। এই জন্য নাম বলতে হবে, মূল ভিত্তি এটি, দায়ী তিনি। অতএব এই মন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, তারেক রহমান উচিত তাকে সরিয়ে দেয়া, কারণ এই মন্ত্রী বিএনপিকে ডুবাবে। জামাত আমির লিখেছেন, অথচ জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে বাস মালিকরা স্বাভাবিক ভাড়া নিচ্ছে, ইজ্জাতরা কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার। এগুলো নিয়ে প্রচুর মিম বানাতে হবে, কার্টুন বানাতে হবে, এবং কিছুটা বানানো হচ্ছে যে বাস মালিকরা ভাড়া নিতে চাচ্ছে না, জোর করে ভাড়া দিচ্ছে জনগণ, এমন ভাবে করছে। অথচ 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বাস মালিকরা স্বাভাবিক ভাড়া নিচ্ছে, ইজ্জাতরা কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার। তো শব্দ চয়নগুলো দেখেছেন, চরম মিথ্যাচার, চরম অব্যবস্থাপনা, চরম জুলুম, ইতিহাসের ভয়াবহতম অব্যবস্থাপনা, অসাধারণ শব্দ, চরম মিথ্যাচার। শফিকুর রহমান লিখেছেন, জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবার ফেসিবাদের কবরে পড়তে? হ্যাঁ, ফেসিবাদী মন্ত্রীরা যেরকম রাস্তায় নেমে ফাটাকেস্টগিরি করতো এবং চাপাবাজি করতো, এই মন্ত্রীরা এখন ওই রকম ফাটাকেস্টগিরি করছে এবং চাপাবাজি করছে, সত্যকে ধামাচাপা দিচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে সড়ক ঈদ ব্যবস্থাপনার সাথে ফেসিবাদের সম্পর্ক কি? এটা তো থাকার কথা না। হ্যাঁ, আছে। এই যে সত্যকে গোপন করতে যাচ্ছে, সত্যকে লুকায়িত করতে যাচ্ছে, মিথ্যা দিয়ে সত্যকে চাপা দিতে চাওয়া এবং মিডিয়ায় যাতে প্রকাশ না পায় সেরকম ব্যবস্থা করার চেষ্টা করা, এটাই হচ্ছে ফেসিবাদ। ফেসিবাদ মানে শুধু জনগণের উপর নির্যাতন নয়, সত্যকে চাপা দেয়া, মানুষের সব তথ্য গোপন করা, এগুলোই হচ্ছে ফেসিবাদ। তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফেসিবাদের কবলে পড়তে যাচ্ছে? কেউ ফেসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ, জেগে উঠে যুব সমাজে জনগণ তা বরদাস্ত করবে না। সতর্ক করে জামাত আমির লিখেছেন, অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার, অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদের এই ব্যবস্থার দায় বহন করতে হবে। আমিরে জামাত অবশেষে তার রূপ দেখিয়ে দিলেন যে তিনি পারেন। আওয়ামী লীগের 17 বছরের শাসন ক্ষমতার ইতি ঘটেছিল মাত্র একটা কথার কারণে, সেটা হচ্ছে রাজাকারের বাচ্চা আর হচ্ছে রাজাকারের নাতিপুতি। এই একটা কারণে সারা ঢাকা উত্তাল হয়েছিল, সারা বাংলাদেশ উত্তাল হয়েছিল, এবং 17 বছরের যে শাসক তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছিল। অতএব আপনি আপনার নেতাকর্মীদের মুখে দয়া করে একটু লাগাম দেন, দয়া করে একটু লাগাম দেন, কারণ আপনি ক্ষমতায় আসছেন এখনো শুক্রে 1 জুম্মা হয় নাই। আপনার এক মন্ত্রী বলছে জুলাই যোদ্ধা বলে কিছু নাই, সংবিধান অনুযায়ী এটা অন্যায়। আমির খুসরো অর্থমন্ত্রী, তো নিয়ম অনুযায়ী আপনাদের তো এখন পলায় থাকার কথা। 2026 সালে তো বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে থাকার কথা শেখ হাসিনা, বা 2029 সাল পর্যন্ত নিয়ম অনুযায়ী তিনি তো নির্বাচিত সরকার। আপনাদের তো এখন পালা থাকার কথা। আপনার যে প্রধান নেতা, যে প্রাইম মিনিস্টার হচ্ছে, তার তো এখন লন্ডনে থাকার কথা। যদি জুলাই যোদ্ধা বলে কিছু না থাকে, তাহলে আপনারা বাংলাদেশে কেন? আপনারা ক্ষমতায় কেন? কে বসাইছে ক্ষমতায়? কার মাধ্যমে আসছেন? কার রক্ত পাড়ায় আসছেন? কার বুকের উপরে পাড়া দিয়ে আসছেন? কার? বিএনপি ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু তাদের হাত পা বাঁধা থাকবে নির্দিষ্ট কিছু শর্তে, যে শর্তের বিনিময়ে তারেক রহমান দেশে ফিরেছেন, যে শর্তের বিনিময়ে বিএনপি এই ভোটে হারুক জিতুক ক্ষমতায় আসছে। হ্যাঁ, বলে দিলাম ক্ষমতায় আসছে। এইবার শর্তগুলো কি? সংবিধান এবং আওয়ামী লীগের সুরক্ষা দিতে হবে। আগামী 6 মাসের মধ্যে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বিএনপিকে। সেখানে আওয়ামী লীগের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। শেখ হাসিনাকে দেয়া সমস্ত সাজা রদ করতে হবে। এছাড়া শেখ হাসিনা দেশে ফিরবেন এবং রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন। শেখ হাসিনার পতন ঘটেছে কোনো গণ অভ্যুত্থানে নয়, পতন হয়েছে সেনা তার পাশ থেকে সরে গিয়েছিল বলে। 2 পরাশক্তির বিএনপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে সেনা কি চায়? তাহলে এখন তারা কি বিএনপিকে চায়? সেনাবাহিনীর ভেতরের সূত্রগুলো আজ দিশেহারা ছিল, তবে তারা শেষ অব্দি বুঝতে পারছে যে উগ্রপন্থীদের হাতে দেশকে ছেড়ে দিলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। তাই দেশপ্রেমিক সেনাবাহিনীও আজ এই সমঝোতার পক্ষে। তারা চায় এমন একটি রাজনৈতিক কাঠামো যেখানে কোনো পক্ষই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। উগ্রপন্থী জামাতকে সাইড লাইনে রেখে একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠার এই যে ছক ভারত ও আমেরিকা যৌথভাবে এঁকেছে, তা এখন চূড়ান্ত বাস্তবায়নের পথে। এই কোন ঠিক কিনা, নাকি কথায় কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই, বললি না, বারবার বলি তো। জামাতের সেই গানটা যা দারুণ হয়েছে না, কার পাশা গেছে কার টেবিলে, খেলা জি চলছে কোন লেভেলে, এত সোজা। 17 বছর পরে মানে এত নিরাপদে দেশে প্রবেশ করবে কেন? তারেক চাচু নিজের মুখে বলেছিল, আপনারা শোনেননি, যে ওনার দেশে ফেরা নিজের উপর নির্ভর করছে না, অনেক কোনো কিছুর উপর নির্ভর করছে। তো সব দিক থেকে যখন উনি গ্রিন সিগন্যাল পেয়েছেন, তখনই কিন্তু উনি দেশে গিয়েছেন। মানে এত সোজা
মজা, জামাত সন্ত্রাসীদের মতন, যেখানে প্রধান উপদেষ্টা নিজেই জামাত ঘেঁষা সন্ত্রাসীদের বাপ, সেখানে এইভাবে নির্ভয়ে দেশে চলে যাবে তারেক চাচ্চু। এত সোজা না। হ্যাঁ, অনেক খেলা হচ্ছে, অনেক হিসাব হচ্ছে, অনেক হিসাব নিকাশের পরে কোনো কিছু কি জনগণ দেখতে পাচ্ছে। তো যাই হোক, বেশি ফল পাইরেন না। হ্যাঁ, বেশি ফল পারলে ঠ্যাংটা ভাঙ্গা যাবে। তারেক চাচুরে কইছিলাম বেশি অভিনয় কইরেন না, একদিন না একদিন সব জনগণ জেনে যাবে। তারপরে তারেক চাচুর কি হবে, বিএনপির কি হবে, এত মানে নিরঙ্কুশ জয় কিভাবে আর সহ্য হবে? যাই হোক, পারি নাই। ওই তারেক চাচুর মানে আগে থেকে যেহেতু চিন্তা করি নাই, তারেক চাচুর ইয়ার মতন হয়ে গেছে, স্লোগানের মতন, সবাই মিলে করি কাজ, সবাই মিলে করি কাজ, গর্ব মোরা বাংলাদেশ। কোন ঠিক কিনা? জুলাই সনদ নিয়ে বিএনপির অবাক করা পরিকল্পনা। বিএনপি জানে যে ভারতের অ্যাসাইনমেন্টে যতই বাংলাদেশে ভারতের স্টাবলিশড হেজিমনি, সেটা হচ্ছে 72 সংবিধান, যে এটা রাখা যাবে না। বিএনপি এখান থেকে পিছু হটতে বাধ্য হবে। জুলাই সনদের সাথে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। প্রতারণা করা যাবে, কিন্তু প্রতারণা করলে ক্ষমতায় টিকে থাকা যাবে না। একটা পর্যায়ে এসে সলচাতুরির পর জনগণ যখন রাস্তায় নেমে যাবে, তখন জুলাই সনদ মানতে তারা বাধ্য হবে। তবে হ্যাঁ, ইট ডিপেন্ডস অন বিএনপি কি ক্ষমতায় থাকতে চায় না চায় না। যদি ক্ষমতায় থাকতে চায়, মানতে বাধ্য হবে। আর যদি 1.5 বছরের মধ্যে ক্ষমতা হারাতে চায়, তাহলে রাজপথে মানে জুলাই সনদ মানবে না। যেহেতু ক্ষমতায় থাকতে চাইবে, তাহলে জুলাই সনদ একটা পর্যায়ে নাকানি জীবনে খেয়ে নাকে খত দিয়ে এসে মানতে হবে। বিএনপি তো অনেক কিছু এরকম যে মানবে না, যেমন গণভোটেই প্রথমে বলছিল গণভোট কি, আলু না পেঁয়াজ। তারপরে গণভোটের পক্ষে প্রচারণা তো চালাতে বাধ্য হয়েছে, যদিও এটা নিয়ে অনেক নাটক করেছে, প্রতারণা করেছে। যাই করুক, দিন শেষে গণভোটের পক্ষে তো তাদের মত দিতে হয়েছে। এবং এই গণভোট বা সব বিষয়ে তো বিএনপি সাইন আছে, জুলাই সনদে তো বিএনপি সাইন করেছে। এটা তো এমন না যে গোপন প্রতিশ্রুতি দিয়েছিল, প্রমাণ নাই। ঐকমত্য কমিশনে কি বলেছিল কি সবকিছু রেকর্ড আছে। অতএব বিএনপিকে এট দ্য এন্ড অফ দ্য ডে এটা মানতে হবে। কিন্তু বিএনপির এক্ষেত্রে একটা পরিকল্পনা আছে, সূক্ষ্মভাবে এগোচ্ছে। বিএনপি ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিনকে নামিয়ে দিয়েছে যে না, কিসের জুলাই সনদ, কিসের গণভোট, কিসের সংবিধান সংস্কার পরিষদ, 72 সংবিধানই আমাদের সব। এগুলো ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন আহমেদের মাধ্যমে বলিয়ে ভারতকে খুশি করছে, নাম্বার 1 কাজ। আর জনগণের সাথে প্রতারণা করছে, জনগণ সালাউদ্দিন আহমেদের উপর ক্ষিপ্ত হচ্ছে, ইটস ভেরি গুড। এরপরে বিএনপি যেটা করবে, সামনে আনবে আইনমন্ত্রীকে, তখন বলবে যে দেখেন, সালাউদ্দিন আহমেদ যা বলেছে ওটা ব্যক্তিগত, সে তো আর আইনমন্ত্রী না, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার না, সে হোম মিনিস্টার। অতএব তার বক্তব্য এখানে রেফারেন্সেবল না। আইনমন্ত্রী কত সুন্দর কথা বলছে, দেখছেন। বিএনপি জামাত এনসিপি যখন চাপ দিতে পারবে, তখন আইনমন্ত্রীকে সামনে নিয়ে কিছু ভালো ভালো কথা বলানো হবে। কিন্তু একদম আইনমন্ত্রী সব করে ফেলবেন তাও না। এরপরে যখন উত্তাল আন্দোলন হবে, অনিবার্যভাবে জামাত এনসিপি আন্দোলনে তোলপাড় সৃষ্টি করে, এমনকি হরতাল অবরোধ দিতে পারে যে না, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সংসদেও যাব না, রাজপথে সমাধান করব। জামাত এনসিপি যখন এই পর্যায়ে যাবে, একটা পর্যায়ে, তখন সবাই বলবে, বিএনপির মিডিয়া সবাই বলবে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি হস্তক্ষেপ করেন। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিবেন যে না, ঠিক আছে, আমি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, সবাই প্রতারণা করলো, সালাউদ্দিন কিংবা আসাদুজ্জামান তারা উল্টাপাল্টা যাই করুক বাবারা, আমি তারেক রহমান উল্টাপাল্টা করবো না, আমি জুলাই সনদ মেনে নেওয়ার ঘোষণা দিলাম, জুলাই সনদ কালকেই বাস্তবায়িত হয়ে যাবে। এটার একটা মজার রাজনীতি আছে যে সবাই খারাপ, প্রধানমন্ত্রী ভালো, এর উপরে আস্থা রাখো। তো যতই আকাম করুক, প্রধানমন্ত্রী তারেক রহমান তো আছে। ফেসিবাদ কিন্তু এভাবে তৈরি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাল্ট বানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনে বিসর্জন দিবে, স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে উল্টাপাল্টা কথা বলিয়ে তাকে বিতর্কিত করে, জনগণের মাধ্যমে গালি খাওয়াইয়ে, তারপরে জনগণের দাবিটা প্রধানমন্ত্রীর মাধ্যমে মানাবে বিএনপি। এতে প্রধানমন্ত্রী হিট হবে। দেখছো, বিএনপি সবাই খারাপ হলো, প্রধানমন্ত্রী তো ভালো। কেউ জুলাই সনদের বিষয়টা মানলো না, উল্টাপাল্টা কথা বললো, কিন্তু প্রধানমন্ত্রী তো মানলো। অতএব যেভাবে হোক তাকে 2042 সাল পর্যন্ত ক্ষমতায় রাখবে। জুলাই সনদ যদি বিএনপি মানলেও ওই 2042 সাল পর্যন্ত যাতে ক্ষমতায় থাকতে পারে, এরকম একটা লাইসেন্স নেওয়ার চেষ্টা করবে। দেখছো, সালাউদ্দিনকে তো বাদ দিয়ে দেওয়া যায়, সমস্যা, কিন্তু তারেক রহমান তো ভালো, সে ভালো থাকলে আর কি। ওই যে বঙ্গবন্ধু কন্যা
আর যাই হোক, অনেক সাংবাদিক পাম দিতেন, অনেক কলামিস্ট কলাম লিখতেন, যে আর যাই হোক আপনার মন্ত্রীরা এইটা এইটা করছে, আপা আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনিই শেষ ভরসা। তো এইভাবে কিন্তু হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিল। এরকম বলবে যে আর যাই হোক স্যার ভাইয়া আপনি তারেক কন্যা, সরি আপনি জিয়া পুত্র, খালেদা পুত্র, জিয়া পুত্র, অতএব আপনি সব, আপনি একটা কিছু করেন। তখন সে করবে, করে তারপরে হিরো, তারপরে স্লোগান উঠাবে যে না 42 সাল পর্যন্ত চাই। এবং শুধু এটা না, তারেক রহমানকে এই জুলাই সনদ এই গ্রাউন্ডে তাকে তার বাস্তবায়নের মাধ্যমে হিরো বানানো হবে, কাল্ট বানানোর একটা প্রজেক্ট এটা। এবং আরো নানান ভাবে, এই যে কোদালের কোপের মাধ্যমে এটা বিএনপি কোডিফাই করবে এবং হিরো বানাবে। এই যে দেখেন, এটা তারেক রহমানকে হিরো বানানোর একটা মিশন, যে কোদালে কোপ দেয়, খাল খনন করেছে। ফ্যামিলি কার্ড, কিসের ফ্যামিলি কার্ড? বিএনপির প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। আর মহামতি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জিয়া পুত্র, খালেদা পুত্র তারেক রহমান, একমাত্র আস্থার প্রতীক তারেক রহমান, দুনিয়ার সবাই খারাপ, একমাত্র ভালো জনাব তারেক রহমান, তিনি ফ্যামিলি কার্ডকে বানিয়েছেন আধার কার্ড। এর মানে ফ্যামিলি কার্ড শুধু গরিব মানুষের জন্য, সবার জন্য কার্ড থাকবে। ফ্যামিলি কার্ড, অমুক কার্ড তমুক কার্ড বলতে কোনো কার্ড থাকবে না, কার্ড থাকবে একটা, সেটা হচ্ছে একটা নাম দিবে, যে দেখেন ফ্যামিলি কার্ডকে সার্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, মানে সবার জন্য ফ্যামিলি কার্ড, একটা কার্ড থাকবে, ওয়ান সিটিজেন ওয়ান কার্ড। এর মানে আমার মতো ধনী লোক, সাপোজ কথার কথা, যে আমার মতো ধনী লোকের কার্ড থাকবে, সেই কার্ড আমি চাইলে আমিও ফ্যামিলি কার্ডের সুবিধা নিতে পারবো, না চাইলে নিতে পারবো না। আবার আমার যদি সরকারি কোনো সুযোগ সুবিধার প্রয়োজন হয়, ওই কার্ডের মাধ্যমে দেওয়া হবে। এটা উন্নত দেশে আছে, এটা সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে জাস্ট ওখানে মূল ওয়েবসাইট থেকে আপনার কার্ডের মধ্যে ওটা ইনস্টল করে দিবে। এখন এটাও দেখাবে যে দেখেছেন বিএনপির প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, আর তারেক রহমান ওটাকে বানিয়েছে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড, আধার কার্ড বা যে কোনো একটা নাম দিবে, অল কার্ড, মানে সবকিছু। ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছিল শুধু গরিবদের, এখন তো সবাইকে দিচ্ছে। যদিও এটা অর্থনীতিতে একদম ভাওতাবাজি, এরকম কার্ড করার কোনো পর্যায়ে বাংলাদেশ যায় নাই। এগুলো বাংলাদেশকে ধ্বংস করার একটা প্ল্যান। এভাবে নানান ভাবে মহামতি তারেক রহমানকে কাল বানানো হবে, এমনকি একটা পর্যায়ে শেখ মুজিব, জিয়াউর রহমান এদের চাইতে উপরে ওঠানো হবে। তারপরে বলা হবে যে এই যতদিন জীবিত আছে ততদিন প্রধানমন্ত্রী থাকা উচিত, কমপক্ষে 2042 সাল পর্যন্ত। এ ধরনের একটা প্ল্যান আছে। আর জুলাই সনদ নিয়ে এটা একটা পর্যায়ে করবে। জুলাই সনদ বিএনপি সাপোজ আমরা যেটা জানতে পেরেছি, স্বাভাবিকভাবে ঘুরাবে, ঘুরিয়ে এক পর্যায়ে বিরোধী দলকে রাজপথে নামাবে, বিরোধী দলের কিছু শক্তি ক্ষয় করবে, তারপরে বিরোধী দলের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী মেনে নেবেন। তারপরে জনগণ বলবে দেখছেন প্রধানমন্ত্রী কি ভালো, জামাত এনসিপির দাবিও মানে, জনগণের দাবিও মানে, সবাই বেইমানি করলো, তারেক রহমান তো বেইমানি করে নাই। এরকম একটা ধান্দা আছে।